স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। কোটা, অর্থ আর প্রতিপত্তির ভিড়ে দেশের কর্মবাজারে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন অনিশ্চয়তার মুখে। এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক চাকরিতে ছাত্রলীগ পরিচয় নতুন করে আমলে নেওয়ার দাবি তুললেন। এক্ষেত্রে মেধার বিষয়টি বিবেচনায় নিতে নারাজ তিনি। সাথে সাথে এর বিপরীতে মেধাবীদের পক্ষে অবস্থান নিয়েছেন সংস্কৃতি মন্ত্রী। তবুও যোগ্যতার প্রতিযোগ নিশ্চিত নয় চাকরি বাজারে। এসব নিয়ে আজকের আলোচনা। ছাত্রলীগ করে যে ডট ডট দিয়ে আমরা যে কথাটি বলিনি, সেটা হচ্ছে হয়তো গাড়ি ঘোড়াও চড়ে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর সদরুল আমিন আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর ওয়াহিদুজ্জামান। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দিবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ আব্দুল গনি। স্বাগত আপনাদেরও। আমি প্রথমেই ডক্টর ওয়াহিদুজ্জামান আপনার কাছে জানতে চাইবো যে আপনি জানেন যে গতকাল এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সরকার সমর্থক নীল দলের যে আহ্বায়ক আছেন অধ্যাপক আব্দুল আজিজ দাবি করেছেন বর্তমান সময়ে সরকারের সময় প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে চাকরি দিতে হবে, তাদের রেজাল্টের প্রয়োজন নেই, তাদের গায়ে থাকা ক্ষতচিহ্নই তাদের সবচেয়ে বড় যোগ্যতা। এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখেন? আসলে আমি মনে করি যেটা আমি খুব গুরুত্বের সাথে দেখি না এই কারণে যে আব্দুল আজিজ, অধ্যাপক আব্দুল আজিজ আমাদের শ্রদ্ধেয় সহকর্মী হিসেবে অবশ্যই আমার কাছে শ্রদ্ধেয়, কিন্তু এই কথাটি বলে আমার মনে হয় যে কারণ ছাত্রলীগ বা ছাত্র রাজনীতি এমনকি শিক্ষক রাজনীতিতেও যে দিনগুলো আমরা অতিক্রম করে আসছি, সে 11-এর পর বলেন বা তার আগেও নানা আন্দোলন সংগ্রাম, তার কোথাও এই আব্দুল আজিজদের কোনো ভূমিকা নেই। এরা এটি বলেছে নিছকই আমার ধারণা যে এই যে প্রাপ্তির যে রাজনীতি এবং সেই জায়গাটাকে শক্ত করার জন্য এরকম একজন, এবং আমি মনে করি যে সেই ছাত্রলীগ বা দলের যারা অন্য লোক তাদের নিছক খুশি করার জন্যই তিনি এটি বলেছেন। তিনি নীল দলের আহ্বায়ক কি করে হলেন? আহ্বায়ক আজকে যদি সেই সব বিষয় তো আর মিডিয়াতে বলাও কঠিন, তবে আহ্বায়কও তিনি এইভাবেই হয়েছেন। আহ্বায়ক তিনি এইভাবেই হয়েছে। তার বিরুদ্ধে কোন রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কি কোন রকম কোনো প্রস্তাব আপনারা নিচ্ছেন, আপনারা যারা নীল দলের সিনিয়র নেতৃবৃন্দ আছেন? আসলে উনি তো নীল দল হিসেবে বলে নাই, ব্যক্তিগতভাবে বলেছেন। বললাম তো যে উনি এটি আমরা একটা কথা বলতে পারি যে শিক্ষক হিসাবে কতগুলো মৌলিক এবং নীতিগত অবস্থান আমাদের সকলেরই রয়েছে, এবং এই যে নীল দল আমরা বলি বা অন্য দল, এই দলগুলো কিন্তু শিক্ষকদের আমরা সংগঠন, এবং সেখানে মুখ্যত শিক্ষার পরিবেশ, শিক্ষকদের যে পেশাগত যোগ্যতা, সুযোগ সুবিধা, অধিকার, সে নিয়েই আমরা কাজ করি। আমরা কিন্তু ছাত্রদের নিয়ে আমরা কাজ করি না। কিন্তু আপনারা বেশিরভাগ সময় রাজনৈতিকভাবে খুব বেশি মোটিভেটেড থাকেন, পোলারাইজ থাকেন, মানে যে প্রধান রাজনৈতিক দলটির অনুসরণ আপনারা করেন তাদের স্বার্থই বেশি দেখতে চান। না, এটির দুটো দিক আছে। যে একটা হলো যে আমরা যে কথা বলছি যে পেশাগতভাবে আমরা সে একটা রাজনীতি, দেশের প্রতি যে আমাদের কমিটমেন্ট বা একটা আদর্শিক জায়গা থেকে যে করা। আর আপনি যে কথাটি বলছেন সেটিও আমি অস্বীকার করব না। সাম্প্রতিককালে যে আমাদের দেশের এই যে মধ্যবিত্ত শ্রেণীর নানা পেশারই, শুধু শিক্ষক বললে বোধহয় শিক্ষকদের প্রতি একটা অন্যায় করা হবে, শিক্ষক সহ, আমি ছাড়া বলবো না, শিক্ষক সহ নানা পেশাই সেই ধরনের যোগ রয়েছে, এবং সেটাও কিন্তু প্রাপ্তির জন্য, নানা পদে পাওয়ার জন্য, নানা পদে যাওয়ার জন্য। এটাকে আমি কোনো শিক্ষক রাজনীতি বলবো না, আমি বলবো এটা এক ধরনের দলবাজি। আপনিও কি তার একজন? আমি 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 যদি আমাকে বলেন সেটা হয়তো দেশের আপনি যেহেতু এই রাজনীতির সঙ্গে না, আমি আমাকে ছেড়ে দেশের মানুষ জাজ করবে, কিন্তু আমি কখনো এটা বিশ্বাস করি না। এবং সে কারণেই এই সকল সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য মানুষের মধ্যে না, কিছু প্রাপ্তির যে দলবাজির যে জায়গাটি, সেটি আমি ঘৃণা করি। আমি শুধু এটাকে বিলং করা তো দূরের কথা, আমি কনসাসলি এটাকে ঘৃণা করি, এবং আমার ছাত্র জীবন থেকেই এইসব বিষয়ে আমি সবসময় ফাইট করে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক সদরুল আমিন। আপনার কাছে এই বিষয়টি নিয়ে জানতে চাইবো যে যেটি অধ্যাপক ওয়াহিদুজ্জামান বললেন যে পেশাগত কারণে শিক্ষকরা মানে নীল বা সাদা বা অন্য কোনো রঙে রাজনীতি করেন, পেশাগত কারণে এটা কতটা জরুরি একজন শিক্ষকের জন্য, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য? এটা তো জরুরি, আমাদের অর্ডার আছে, আমরা ইয়ে করতে পারি, মানে আমাদের ইলেকশন যদি থাকে দল থাকবেই, অর্ডারটা আমাদের এনশিওর করছে। আমরা নির্বাচন থাকলে অটোমেটিক গ্রুপ হবে, এটা কিন্তু সেটা হিসেবে হয়েছে। কিন্তু আর রিসেন্টলি হয়তোবা আমরা অনেকেই যারা দেখে সবাই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের মাঝে এসে যায়, বাস্তবতা যেটা, কিন্তু আগে কিন্তু ছিল না। হয়তো একটা গ্রুপ ছিল খুবই ইনভলভ, আর একটা গ্রুপ মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড ছিল সবসময়।
স্যার আপনি আমাদের এখানে অনেকদিন পরে আসলেন, আপনি প্রায় 5 মাস আপনি টেলিভিশন। আর স্যার আমি যদি আপনি ক্ষমা করেন, আমি যদি আরেকটু এভাবে জানতে চাই যে শিক্ষকদের এই রাজনীতি আমাদের উচ্চ শিক্ষাকে অনেকখানি বিভাজিত করে ফেলছে কিনা? না, আমি যেটা প্র্যাকটিস করি আমি তো একটু না, কিন্তু হ্যাঁ যেটা আপনি একজন ব্যক্তি, কিন্তু পুরো মানে ধরেন আর যারা দল করছেন, সাদা দল করছেন, আপনি সাদা দলের একজন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতাদের একজনই বলা যেতে পারে, তো তারাও কি স্যার একই রকম? অধ্যাপক ওহিদুজ্জামান কিন্তু খুব খোলাখুলি বললেন যে পদ প্রতিষ্ঠা এবং এইসবের জন্যই। আমি অ্যাপ্রিশিয়েট করি, আমার সহকর্মী মানে ঠিক কথা বলেছে। আমাদের মধ্যে লোক নেই, আছে কিছু লোক তো আছে অবশ্যই, যারা মনে করে দল করে তারা পজিশনে যাবে, সে গিয়েছ, অনেকে গিয়েছ, হয়তো আবারও যাবে, সেটা তো অবশ্যই কিছু লোক থাকবেই সেরকম। সেটা কিন্তু জেনারেল ট্রেন্ড না আমার দলের পক্ষে। আমরা কি সাধারণত ইউনিভার্সিটির সংশ্লিষ্ট যেগুলো আছে সেগুলো আমরা দেখি, সবসময় দেখে আসছি, এখনো দেখছি তাই। কিন্তু কাজেই যে সময় একজন লোক কথা বলে সেটা এরকম আমাদেরকে সহায়তা করি। বিষয়টা হলো যে এই যে আমরা এগুলো প্র্যাকটিস করছি, এর মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হয় কিনা সেটা একটা নানা দিকে আছে। তবে এ দিয়ে আমাদের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করা, দেশকে সহায়তা করা, সর্বোপরি রাষ্ট্র সমাজে গণতান্ত্রিক চেতনা মূল্যবোধের যে একটা প্র্যাকটিস, সেটি কিন্তু হয়। এবং দেখবেন আমাদের দেশে যে রাজনীতির সব জায়গায় যে একটা একদম সহিংস রূপ, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়তে কখনো নেই। আমরা কিন্তু একই রুমে দুজন শিক্ষক বসি, দেখা যায় 2 দলের হতে পারে। আমরা একই সাথে একাডেমিক কমিটিতে বসি, আমরা একই সাথে গবেষণা করি। এমন হতে পারে যে আমার গবেষণার টিমে আমার মতের লোক আছে, ভিন্ন মতের লোক আছে। আমরা যখন সেমিনারে বসি একইভাবেই কিন্তু সবাই মিলে কাজ করি। তবে স্যার এইটা নিয়ে অনেক অভিযোগ আছে। আমি একটু খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামানের কাছে জানতে চাইবো যে ডক্টর ফায়েকুজ্জামান, আমাদের দেশে এই শিক্ষকদের রাজনীতির সঙ্গে পদবি প্রতিষ্ঠা পাওয়ার একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। আপনি কি মনে করেন এছাড়া শিক্ষক রাজনীতির আর কোনো গুরুত্ব এখন আমরা দেখতে পাই? ডক্টর ফায়েকুজ্জামান। আপনাকে ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। বিষয়টা হলো যে শিক্ষকরাই সমাজের একটা অংশ, এবং আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের কিন্তু এখন সর্বস্তরের মানুষই রাজনৈতিক ধ্যান ধারণাকে লালন করে। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রাজনৈতিক ধ্যান ধারণা লালন করা কোনো দোষের নয়। তবে শুধুমাত্র যদি কেউ কোনো কিছু পাবার জন্যে কোনো দর্শনকে লালন করেন এবং সেটাকেই যদি সব জায়গায় উপস্থাপন করেন, আমার মনে হয় সেটা কাম্য নয়। আপনি খেয়াল করে থাকবেন যে 1971-এ বিচারপতি আবু সাইদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে হামলার খবর শুনে এবং বিশ্ববিদ্যালয়ে পাক বাহিনীর হামলার খবর শুনে তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছিলেন। এবং তার পরবর্তীকালে বাংলাদেশে যত গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে সেখানে ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতএব শিক্ষক রাজনীতি মানেই যে একেবারে সব কিছু নেতিবাচকভাবে দেখা, আমি সেটা মনে করি না। স্যার, এই রাজনীতির মাধ্যমে দেশের অনেক কল্যাণও হয়েছে। স্যার, আপনি কি গত 5 বছরে, 10 বছরে, 15 বছরে, 20 বছরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য নিয়োগ হয়েছেন যিনি কোনো একটি নির্দিষ্ট দল বা মতের সমর্থন করেন না, যিনি শিক্ষক হিসেবে শুধু উপাচার্য হয়েছেন? এরকম কিছু উদাহরণ আমাদের দিতে পারবেন স্যার? আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাদে স্যার, গঠন করার পরে স্যার প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিনিয়রিটির জন্য হয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাদে নিয়োগ করেছিলেন আপনি জানেন? জি, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাদে। এটা তো যখন সামরিক শাসনের পতন হয়েছে 1991 সালে, যখন গণতান্ত্রিক সরকার এসেছে, তারপর থেকে 91 সালের সরকার যেহেতু বেছে বেছে তাদের দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে উপাচার্য নিয়োগ করেছে, তার ধারাবাহিকতায় পরবর্তীকালে এই ধরনের উপাচার্য নিয়োগ হয়ে আসছে। স্যার, এটা কি আপনার সাথে আমি একমত যে 91 সাল থেকে যে ট্র্যাডিশন শুরু হলো সেই ট্র্যাডিশন এখনো পর্যন্ত চলছে। আমার মনে হয় যে ডক্টর এম ওয়াহিদুজ্জামান, আপনি বিষয়টি একটু নোট রাখবেন। আমরা পরে আবার এই বিষয়ে আপনার সঙ্গে আসবো। আমরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের কাছে আসি। স্যার, আপনি কি একটু বলবেন যে শিক্ষক রাজনীতি বা শিক্ষকদের এই রাজনীতি ঘনিষ্ঠতা আমাদের উচ্চশিক্ষার জন্য কতটা উপকারী, কতটা লাভজনক, বা দেশের জন্য কতটা উপকারী বা লাভজনক?
ধন্যবাদ। আমি কিন্তু বিষয়টাকে আমার সম্মানিত সহকর্মীরা, আমাদের সম্মানিত উপাচার্যরা যেভাবে বললেন, বিষয়টিকে আমি মোটেই সেভাবে দেখছি না। আমি যেভাবে দেখি, বিশ্ববিদ্যালয়কে আমি একটা একাডেমিক ইনস্টিটিউশন হিসাবে দেখি এবং বিবেচনা করি, এবং বিশ্ববিদ্যালয়ের যারা সম্মানিত শিক্ষক তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। কাজেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে দায়িত্ব, আমাদের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 73 অ্যাক্ট অনুযায়ী চলে, এবং সেই অ্যাক্টে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে লাল নীল দল করার কথা বলা নেই। সেখানে বলা আছে আমাদের দুইটা দায়িত্ব। কি দায়িত্ব? আমাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে টিচিং, আমাদের 2 নম্বর দায়িত্ব হচ্ছে রিসার্চ। সেখানে আমাদেরকে রাজনীতি করার জন্য চাপ দেওয়া হয় নাই। কিন্তু কোনো শিক্ষক যদি রাজনীতি করেন, আমি সেটাকে দোষের মনে করি না, কারণ শিক্ষক তো মানুষ, তার রাজনৈতিক চিন্তা চেতনা থাকবে। কিন্তু সেই রাজনীতি করতে যেয়ে যদি একাডেমিক ইনস্টিটিউশনের ফ্লেভার নষ্ট হয়ে যায় এবং সেখানে রাজনীতি প্রাধান্য পায় এবং সেটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো একটা রূপ পরিগ্রহ করে, আমি সেটাকে চূড়ান্তভাবে ক্ষতিকর মনে করি। আমাদের মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে নাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুধু বাংলাদেশে কাজ করছে না, বিশ্ববিদ্যালয় সারা বিশ্বব্যাপী রয়েছে, এবং সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় কিভাবে চলছে আর আমরা কিভাবে চলছি। আপনি আমাকে বলেন, কোন দেশের বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়? কোন দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ পড়ে? স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একদম পরিষ্কার বলেছেন। আমি একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় কুমার ভৌমিকের কাছে একই বিষয়টাতে জানতে চাইবো যে স্যার, আপনি কি মনে করেন এই শিক্ষক রাজনীতি আমাদের জন্য উপকার বয়ে আনছে কিনা? অধ্যাপক ভৌমিক। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই অনেক কথা হয়েছে এই প্রসঙ্গে। আমি যেটা বলতে চাই যে আমাদের সমস্ত বক্তব্যের মধ্যে দিয়ে আমরা একটু গুলিয়ে ফেলছি কিনা যে রাজনীতি করা বা রাজনীতি সচেতন হওয়া আর দলবাজি করা দুটো বিষয় এক নয়। কাজেই আমি বিনয়ের সাথে বলছি যে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ বিদ্যাপীঠে সুস্থ রাজনৈতিক চিন্তা ভাবনা শিক্ষকদের থাকতেই পারে এবং থাকা উচিত। অধ্যাপক ভৌমিক, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। অধ্যাপক ভৌমিক, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনি বললেন দুই বিষয়, রাজনীতি সচেতন হওয়া এবং দলবাজি করা। আমাদের শিক্ষকরা কোনটি করছেন অধ্যাপক ভৌমিক? আমি সেই জায়গায় আসছি যে এটা সত্যি সত্যি যে সাম্প্রতিক সময়ে আমাদের শিক্ষকদের মধ্যে অনেকটাই ক্ষমতামুখী বা দলকেন্দ্রিক প্রবণতা বেড়ে গেছে। তার জন্যে আমরা সত্যি সত্যি রাজনীতি সচেতন শিক্ষকরা বা প্রগতিশীল শিক্ষকরা অনেক ক্ষেত্রেই বিব্রত বোধ করি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাকে নিয়ে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটি মন্তব্যকে ঘিরে, এটি আমি সংবাদপত্রে দেখেছি। তিনি যদি ওইভাবে বলে থাকেন তাহলে তিনি কিন্তু শুধুমাত্র একটি ছাত্র সংগঠনের পক্ষ নিয়ে কথা বলেননি। তার যুক্তিকে মেনে নিলে পরিষ্কার বলতে হয় যে যখন অন্য কোনো দল ক্ষমতায় যাবে তখন হয়তো বলতে হবে যে ছাত্র দল করে সেটি হচ্ছে ছাত্রদের যোগ্যতা। অধ্যাপক ভৌমিক, আমরা আবার আসবো আপনার কাছে। আমি এই মুহূর্তে একটু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ আব্দুল গনির কাছে চট করে জানিয়ে দিতে চাই যে ডক্টর আব্দুল গনি, আপনি কি মনে করছেন এই ধরনের শিক্ষক রাজনীতি আমাদের উপকার করছে না ক্ষতি করছে? ডক্টর আব্দুল গনি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। হ্যালো। জি, আমরা শুনছি ডক্টর আব্দুল গনি, আপনি বলুন। আচ্ছা, আমি একটু প্রোডিউসারদের অনুরোধ জানাবো যে এইটা একটু ঠিক করার জন্য আমরা ততক্ষণে একটু বিরতি নিয়ে আসছি। ডক্টর আব্দুল গনি, আমরা একটা বিরতি নিচ্ছি, তারপর আপনাকে আবার শুনবো। ফিরলাম আজকের বাংলাদেশে। আমি একটু ডক্টর আব্দুল গনির কাছে বিরতির আগে প্রশ্ন করেছিলাম যে এই শিক্ষক রাজনীতি আমাদের শিক্ষা ব্যবস্থার কতটা ভালো করছে, কতটা খারাপ করছে, বা জাতীয় ক্ষেত্রে এর কি প্রতিক্রিয়া? ডক্টর আব্দুল গনি। জি,
ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমাদের জাতীয় রাজনীতিতে শিক্ষক রাজনীতি এই দুটো বিষয় নিয়ে কথা হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশের ঐতিহ্যের সাথে শিক্ষকদের, ছাত্রদের রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক যোগসূত্র এটি কিন্তু ঐতিহাসিকভাবে সত্য। আমাদেরকে 1952 সাল থেকে যার উত্থান এবং এটি তৈরি হয়েছিল এদেশের গণতন্ত্রকামী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে, এবং সবচেয়ে বড় কথা যে এখানে শিক্ষিত এবং প্রাগস্বর গোষ্ঠী হিসেবে শিক্ষক এবং ছাত্রদের রাজনীতিতে আগমন, এটি কোনোভাবেই কিন্তু অস্বীকার করা যায় না। স্বাধীনতার পরেও কিন্তু আমরা এই ধারা দেখেছি। আমরা দেখি যে 1975 সালের পরবর্তীতে দেশে সামরিক শাসনের সময় এদেশের রাজনীতিতে এক ধরনের নতুন কতগুলো ধারণা, মৌলিক ধারণা পরিবর্তন হয় শিক্ষকদের রাজনীতিতে, ছাত্রদের রাজনীতিতে। এইগুলো তো সেগুলো হচ্ছে যে দলীয়ভাবে চিন্তা করা এবং দলীয় ভিত্তিতে একটি এটিকে তৈরি করার একটা। ডক্টর আব্দুল গনি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সজরুল আমিন আপনার কাছে আসি যে 29 ডিসেম্বর বিএনপির একটি ঢাকামুখী কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ আক্রান্ত হন। আমরা পত্রপত্রিকায় ছবি দেখেছি। সেই শিক্ষকদের পাশে না থাকায় সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের তোপের মুখে পড়েছিল ছাত্রদল। তা আপনি কি মনে করেন যে এই ছাত্রদের সংগঠনকে শিক্ষকদের আন্দোলন বা শিক্ষকদের মুভমেন্টের সাথে একীভূত করার এই বিষয়টি কি ঠিক? আসলে আপনি এটাকে কি একীভূত করেছেন কি? মানে বিএনপি চেয়ারপারসন ছাত্রদলকে বলেছেন, মিডিয়াতে সেটি রিপোর্ট হয়েছে যে তোমাদের শিক্ষকরা যখন আক্রান্ত হয়েছিল তখন তোমরা কোথায় ছিলা, তোমরা তখন তাদেরকে প্রোটেক্ট করো নাই কেন? কিন্তু সেটা ছিল অ্যাবসলিউটলি শিক্ষকদের মুভমেন্ট, আমার যতদূর মনে আছে। তো সেটা না, গণতন্ত্রের জন্য ছিল, এটা গণতন্ত্র পাওয়ার জন্য। সেটা তো আমরা সবসময় করে থাকি, শিক্ষক দায়িত্ব কিন্তু তাই। শুধু ছাত্ররা ছাত্রদল কেন, আপনাদের আসা উচিত ছিল গণতন্ত্র রক্ষা করার জন্য। যদি গণতন্ত্র যদি মনে হয় এই দেশে নেই, সবার কর্তব্য এটা আমার মনে হয় সবাই। তাই তো এটা তো কোনো খারাপ জিনিস না যদি কেউ মনে করি যে ওরা সবাই আসবে, আস্তে আসবে, আমি গণতন্ত্র চাচ্ছি। আমরা তো মারামারি করতে যাচ্ছি না কারোর সাথে, কিন্তু যে এটা করা হলো আমাদের বর্বরচিত ভাবে, রিয়াকশন তো কেউ করলো না, কেউ তো আসতো না, কি বললো না কিছু কথা, তাই না? বরঞ্চ অনেক উল্লাসই করলো এই ব্যাপারটা নিয়ে। স্যার, এইটার ক্ষেত্রে আমার একটা পাশাপাশি প্রশ্ন আসে যে শিক্ষকরা কি ওই যে আন্দোলনটা করেছিলেন সেই আন্দোলনটা নিজেদের থেকে উদ্যোগ নিয়ে করেছিলেন, কারণ সেটা শিক্ষকদের ব্যানারে হয়েছিল? না না, অবশ্যই শিক্ষক ব্যানার হয়েছিল না, নিজেদের মানে সেটা কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনার কারণে? না না, নির্দেশনা কিছু ছিল না, আমাদের বলা হয়নি আপনি যাবেন, নোবডি। আমি জানি তো, আমি নিজে ছিলাম ওইখানে, আমি বাসায় ছিলাম, বাসা নড়তে পারি নাই আমি, সেটা অবশ্যই। এটা কেউ আমাদের বলে নাই যে আপনারা যান, কে বলে নাই কিন্তু সে কথা। কিন্তু আমি মনে যে কোনো কনসাস সিটিতে আমরা কিন্তু করে থাকি। আমরা একবার করলাম 11 পরে, কিন্তু আমাকে বলে নাই করার জন্য, কিন্তু আমরা গেলাম সবসময়। এখন কিছু লোক যে বললো এখানে যে আমাদের যে রাজনীতি সচেতনতা এবং সুলভ বলতে লেজুর ভিত্তি করা, এখন যে আমি দেখছি অনেকেই, একজন বললো পোস্ট 91-এ পুরো একটা দলকে একজন বললো পোস্ট 75 পুরো দলকে একুজ করলো, এই কিন্তু করা হচ্ছে। কিন্তু জানি না প্র্যাকটিক্যাল হলো কি, বাংলাদেশ হওয়ার পরে যত বিসি হয়েছে সবই কিন্তু মোটামুটি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন হয়েছে। দে শুড নো ইট, এভরিওয়ান। কিন্তু আগে ছিল কি এত নোংরামিও হতো না, এখন যেমন করছে সবাই আর কি, যে সবাই যেমন সবাই যাবে, আসবে, কন্ট্রাক্ট রাখবে, সেই হবে। কিন্তু ওরা কি দলে বেশি দিত কি সবাই কি? মানে আপনি মনে করছেন যে এখন ব্যাপারটি একটু অন্যরকম, যে কোনো হতে পারে। যে কোয়ালিটি আসছে আজকে, যে কোয়ালিটি যে সবগুলো যাচ্ছে রাজনীতি ভাবে, যে কোয়ালিটি আছে, আমি মনে করি এটা দলবদ্ধ কারণে তারা হচ্ছে, বেশিরভাগই কিন্তু তাই হচ্ছে, আমি মনে করি সেইভাবেই। ডক্টর এম ওয়াহিদুজ্জামান, আপনি যদি একটু বলতেন যে মানে আমাদের একটি বিষয় আপনি মন্তব্য করবেন, আমরা একটু প্রশ্নও করে রাখতে চাই একটু, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সর্বশেষ নির্বাচনে আওয়ামী বাম সমর্থকদের শিক্ষকদের নীল দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এইটা কি গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ে অনেকে বলছেন এটা শিক্ষক নিয়োগে মেধার কদর কম থেকে দলীয় বিবেচনায় নিয়োগের কারণেই এটা হয়েছে কিনা, এটাও যদি আপনি? না না, সেটি আমরা বলতে পারি না, কারণ আপনি দেখবেন যে এই যে নীল দল এবং বাম যে পিঙ্ক, এদের যে জোট, এটি কয়েক বছর যাবতই, শুধু এবারে নির্বাচনে তা না, আমরা বলি যে গত সেই আমরা 2008 থেকে 2008-এর নির্বাচনে, 9 নির্বাচনে থেকে এ পর্যন্ত কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরাই বা তাদের জোট
তারাই নির্বাচিত হয়েছেন। এটা অত্যন্ত স্বাভাবিক যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করি। আমরা যেটা চেতনাটা 2008 সাল থেকে কেন মানে না, আগেও ছিল, আমরা আগেও জিতছি। আমি যে বললেন যে মানে 2008 সাল থেকে লাগাতার জিতছেন আপনারা? হ্যাঁ, লাগাতার জিতেছি আমরা। লাগাতার জিতেছেন, এর কারণ কি যে মানে এই সুইফটের কারণ কি যে যা শিক্ষকরা নিযুক্ত হচ্ছেন তারা দলীয়? 2008 তো আমরা ক্ষমতায় ছিলাম না, 2008 তো ফয়েজ স্যার বেশি ছিলেন, 8 ফয়েজ স্যার বেশি ছিলেন, 9তে আওয়ামী গভর্নমেন্ট আসছে এবং আপনি সেই আমলে 600 শিক্ষক নিয়োগ হয়েছে। বিষয়টি তা না, আমরা নীল দল বা আমরা যারা এই বাংলাদেশে বিশ্বাস করি বা বাংলাদেশের অগ্রযাত্রাকে বিশ্বাস করি, বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নকে বিশ্বাস করি, আমরা কিন্তু শিক্ষাক্ষেত্রে শিক্ষকতা এই জায়গাগুলোতে অত্যন্ত সতর্কভাবে আমরা মনে করি যে এখানে মেধাই হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। মানে মেধা ছাড়া অন্য কোনো অগ্রাধিকার হতে পারে না। এবং আপনি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এটা কি কার্যত হচ্ছে? কোনো জিনিসই কিন্তু 100%, কারণ দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য থাকবে। আপনি দুটো ছেলে হয়তো মনে করেন পজিশন এক, তার পারফরমেন্স, তার অন্য অন্য নানা বিষয়ে কিন্তু পার্থক্য থাকতে পারে। এবং অনেক সময় 19-20 যারা থাকে তার মধ্যে যে 1 মার্কস পেয়ে এগিয়ে আছে সেই যে ভালো করবে শিক্ষক সেটাও না। তবুও আপনি দেখবেন যে এখন পর্যন্ত এই নিয়োগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মূল বিশ্ববিদ্যালয়গুলোতে সে ধরনের কোনো অভিযোগ ওঠেনি। আপনাকে ধন্যবাদ। বিগত দিনের চেয়ে অনেক বেশি অভিযোগ। আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর ফায়েকুজ্জামানের কাছে আবার যাচ্ছি। ডক্টর ফায়েকুজ্জামান, সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে 33 শিক্ষক কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা বিএনপি জামাতের শিক্ষকদের সঙ্গে আপনার গাঁটছড়া বাঁধার অভিযোগ করেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসিদের গাঁটছড়া বেঁধে চলতে হবে কেন? ডক্টর ফায়েকুজ্জামান। আপনাকে ধন্যবাদ। সেটা যে শিক্ষকগণ বলেছেন এটা তো তাদের বিষয়। আমি আশা করি আমাকে আপনি বলতে দেবেন আর কি। যে শিক্ষকগণ পদত্যাগ করেছিলেন সেটা তারাই বলতে পারবেন যে এরকম কথা তারা কেন বলেছেন, বা বিশ্ববিদ্যালয় নিয়মকানুন অনুসারে চলে, বিশ্ববিদ্যালয় আইন অনুসারে চলে, সেই আইন অনুসারে খুলনা বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। সেক্ষেত্রে আপনি জানেন যে আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যারা বিভিন্ন প্রশাসনিক পদে ছিলেন তাদের সাথে স্বাভাবিকভাবে আমার একটা প্রশাসনের ব্যক্তি, যেহেতু তারা কেউ প্রভোস্ট, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট, কেউ ছাত্র বিষয়ক পরিচালক, কেউ সহকারী পরিচালক, আমার কাছে হয়তো তাদের এক ধরনের এক্সপেকটেশন থাকে। তো বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে বা সার্বিক দিক বিবেচনা করে তাৎক্ষণিকভাবে হয়তো সকল চাওয়া সবসময় পূরণ করা যায় না। তো সে কারণে তারা এটা অনেকটা বলতে পারেন অভিমান, বা অনেকটা সেই চাওয়াটা তাৎক্ষণিকভাবে পূরণ হয় নাই। কিন্তু ওই শিক্ষকগণ কিন্তু কাজ করছেন। আর গাঁটছড়া বাঁধা আছে কি আছে না সেটা তো আরও বিভিন্ন চ্যানেলে আপনারা জানতে পারেন যে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুসারে চলছে। এখানে কারোর সাথে কোনো গাঁটছড়া বাঁধার কোনো ব্যাপার নাই। আইন অনুসারে চললে গাঁটছড়া বাঁধার কোনো প্রয়োজন হয় না। আমি একটু অধ্যাপক ইয়াহিয়ার কাছে জানতে চাইবো যে যেটি জনাব ওহিদুজ্জামান বলছিলেন, অধ্যাপক ওহিদুজ্জামান বলছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে এখন পর্যন্ত চূড়ান্ত মানে মেধাবীরাই নিয়োগ পাচ্ছেন। তারপরে যে সবচেয়ে মেধাবী যে ছেলেটি বা মেয়েটি শিক্ষক হিসাবে নিয়োগ পাচ্ছেন তিনি শিক্ষক হওয়ার পরে রাজনীতিতে কেন জড়িয়ে পড়ছেন যখন রাজনীতির এই অবস্থা? অধ্যাপক ইয়াহিয়া। আমি খুব খুশি হতে পারতাম যদি আমি ওনার বক্তব্যের সাথে একমত হতে পারতাম। প্র্যাকটিক্যালিটি অন্যরকম, কারণ শিক্ষকরা দলীয়ভাবে রাজনীতি করবেন তাতে দোষের কিছু নাই। কিন্তু শিক্ষকরা যে রাজনীতি করছেন এবং ছাত্ররা যে রাজনীতি করছে সেটা ছাত্রদের স্বার্থ সম্পর্কিত বা শিক্ষকদের স্বার্থ সম্পর্কিত রাজনীতি না, সেটা হচ্ছে নগ্ন দলীয় রাজনীতির সাথে লেজুর বৃত্তি ভিত্তিক রাজনীতি। এটাই আমাদের ক্যাম্পাসে সবচাইতে ক্ষতিকর দিক। আর একটা ভয়াবহ দিক সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে শিক্ষক রাজনীতির সাথে ছাত্র রাজনীতির মিশ্রণ। এই মিশ্রণ আমাদের উচ্চ শিক্ষাঙ্গনে এক ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে। আমি বলবো শিক্ষক আমার সবচাইতে বড় মহান অহংকার একটি, সেটা হচ্ছে সকল ছাত্রের প্রতি আমার একই রকম দৃষ্টিভঙ্গি, নিরপেক্ষতার অহংকার। এখানে আমি চেতনাও খুঁজবো না, কিছুই খুঁজবো না, সবাই আমার ছাত্র। কিন্তু আজ সেই নিরপেক্ষতার অহংকার আমি খুশি হতাম যদি করতে পারতাম। আমি দেখছি, আমি মনে করেন একটা নীল দলের বড় নেতা,
এবং সেই দলের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক আমার এখানে পলিসি ফ্রেমিং করছে, আমি তাকে পরামর্শ দিচ্ছি। আমি এত বড় আজরাইল, জিব্রাইল, মিকাইল নিজেকে দাবি করতে পারবো না যে তার প্রতি আমার সামান্যতম দুর্বলতা আসবে না। আমি জামাতের রোকন, ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আমার রুমে বসে আছে, আমরা কথা বলছি, আমরা তাকে পরামর্শ দিচ্ছি। আমি এত বড় নিজেকে সবল মনে করতে পারবো না, তার প্রতি আমার সামান্যতম দুর্বলতাও আসবে না। এক্ষেত্রে আমি সরকারকে দায়ী করব, কোনো বিশেষ সরকার না, সব সরকার। তারা বলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দলীয় রাজনীতি করা উচিত না, তাদের গবেষণা করা উচিত, তাদের লেখাপড়া করা উচিত। কিন্তু তারা যখন একটা ডেপুটেশনে নিয়োগ দেন, তখন দুঃখের সাথে বলতে হয় তারা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভালো করে যাচাই করে দেখেন যে আমার রঙে মিলছে কিনা, না মিললে আর তাকে তারা। অধ্যাপক ইয়াহিয়া, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলেছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অধ্যাপক মলয় কুমার ভৌমিক, আপনার কাছে জানতে চাইবো যে সম্প্রতি সান্ধ্য কোর্স ও বর্ধিত ফি দাবি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছিল ছাত্রলীগ। আমরা পত্রপত্রিকায় ছবি দেখেছি, যাদের হাতে অবৈধ অস্ত্র ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত তাদের কোনো শাস্তি দেওয়া হয়েছে কিনা, এবং এই ব্যাপারে সর্বশেষ অবস্থা কি, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে অধ্যাপক মলয় কুমার ভৌমিক, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের উপর যে ছাত্রলীগের ইয়েদের হামলা এবং তাদের হাতে অবৈধ অস্ত্রের যে ছবি আমরা দেখেছি, তাদের কোনো শাস্তি হয়েছে কিনা প্রশাসন থেকে। অধ্যাপক মলয় কুমার ভৌমিক। ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আগের জের ধরে প্রথমে একটি বাক্যে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে জাতীয় কোনো বৃহত্তর স্বার্থে বা মানবিক কোনো বিপর্যয়ে ছাত্র শিক্ষক একত্রে দাঁড়ানো, মিছিল করা, এগুলো কিন্তু কোনো অন্যায় কিছু না। কিন্তু অন্যায় হচ্ছে তখনই যখন ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে। যে প্রবণতা এখন আমরা লক্ষ্য করছি, এটি কিন্তু সত্যি সত্যি ভয়াবহ পরিণতি ডেকে আনবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমাকে প্রথমেই বলে নিতে হচ্ছে যে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো পদে অধিষ্ঠিত নই, সুতরাং যথাযথ তথ্য আমার জানা নেই। আমি শুধু সংবাদপত্রের মাধ্যমে বা প্রচার মাধ্যমে আপনাদের মতোই তথ্য যতটুকু জানি, তাতে যে এই অস্ত্র প্রদর্শনের বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে, এখন পর্যন্ত তদন্ত কমিটির রিপোর্ট জমা হয়েছে বলে আমার জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আমিও এখন পর্যন্ত অন্যের মতোই জানি যে এই অস্ত্র প্রদর্শনের ঘটনায় যারা অস্ত্র প্রদর্শন করেছিল তাদের মধ্যে কাউকে পর্যন্ত গ্রেপ্তার করা গেছে, এটিও কিন্তু আমার জানা নেই। অধ্যাপক মলয় কুমার ভৌমিক, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর সদরুল আমিন, আপনি বিরতির সময় বলছিলেন যে আপনি প্রফেসর আজিজের যে মন্তব্য যে ছাত্রলীগের লোকদেরকে চাকরি দিতে হবে সেটা সম্পর্কে কিছু বলতে চান। আর আমি একটু প্রফেসর ইয়াহিয়ার কথার জের ধরে আপনাকে জানতে চাই যে ঠিক মতো কোনো একটি দলের লোক না হলে পদ পদবি বা ডেপুটেশনে দেওয়ার ব্যাপারে পুরো একমত আমি ওনার সাথে, কিন্তু যে বলেছে কথাগুলো সত্য কথা বলেছেন, যা হচ্ছে তাই কিন্তু বলছেন তিনি। এখন যেটা আজিজ যে কথা বলেছেন, আমি কিন্তু এটা মনে খুব স্বাভাবিক কথা বলেছেন, আজকে তাই হয়। বিগত জোট সরকার দেখেছি একটা অ্যাডভাইজারে বলেছে ছাত্রলীগের ছেলেদেরকে চাকরি দিতে হবে। কদিন আগে শুনেছি বিবিসিতে গত রাতে আমার এক খুবই আপনজন গুণী এক ব্যক্তি, তিনি বলেছেন এটা কোনো শিক্ষক বলতে পারে না, এটা হয়তো কোনো ওয়ার্ড লেভেল, থানা লেভেলে কোনো দলীয় কর্মী বলেছে। এগুলি কিন্তু একটু সত্য থেকে একটু দৃষ্টি সরিয়ে নেওয়া। কতদিন করছে এটা আমরা তো সবাই জানি। হয়তো আপনি জানেন এসএম হল থেকে ছাত্রলীগ একটা যে ছাত্র সংগঠন, তারা ফ্রেশার যারা ছিল নতুন ছাত্র তাদের বের করে দিয়েছে। কোনো শাস্তি কিন্তু হয়নি, কিন্তু হল থেকে বের করে দিয়েছে। তারা গিয়েছিল, ব্যাপারে দেখেছি আমি, তাদেরকে বের করে দিয়েছে, তারা থাকতে দেওয়া হয়নি, কারণ তার ছাত্রলীগের না এই বলে। কিন্তু সব জায়গায় আজকে কিন্তু কোনো ছাত্রলীগ ছাড়া আমি দেখিনি এই পর্যন্ত গত কয়েক বছর ধরে, 2008 সালের পরে থেকে ছাত্রলীগ ছাড়া একটা ছাত্র দল বিরাট সংগঠন তারা কিন্তু আসতে পারছে না ক্যাম্পাসের ভিতরে। সেটা কি আগে যে ছাত্র দল যখন ছিল ধারাবাহিক না, অসম্ভব। আমি জানি, আমি যে প্রক্টর ছিলাম, ছাত্র লীগ আসতে পারতো না। আমি প্রক্টর দিন দায়িত্ব নিলাম, তো পরের দিন কিন্তু তাদেরকে নিয়ে আসলাম ক্যাম্পাসের ভিতরে, কিন্তু সবাই অবস্থান ছিল। আমি একটু প্রফেসর ওয়াহিদুজ্জামানের কাছে চাই যে এই ক্ষেত্রে প্রক্টরিয়াল ভূমিকা কত গুরুত্বপূর্ণ বা প্রক্টররা কি করেন, যেটি প্রফেসর সদরুল আমিন বললেন যে মানে যে ছাত্রদল করলেই হলে আসতে পারছে না। স্যার, আপনি কি মনে করেন? আসলে আমাদের এই আলোচনাগুলো খুব খণ্ড খণ্ড করলে ওষুধ উত্তর পাওয়া যাবে না। আমরা যদি দেখি, আমরা প্রথমে যদি আসি আপনার উপাচার্য নিয়োগ
বলছেন যে আদর্শের রং ছাড়া কেউ হতে পারে না। শুধু উপাচার্য না, ডেপুটেশনের নিয়োগের কথা বলছেন। ডেপুটেশন পরে আসছে। আমরা যদি মূল উপাচার্যটাও আসি, উপাচার্য একটি যারা নিয়োগ করেন সেই আদর্শ বা তার কাছাকাছি লোকরা নিয়োগ পায়, সেটি শুধু বাংলাদেশে না, উন্নত দেশগুলোতেও, খোদ ইউরোপ, আমি যুক্তরাজ্যে লেখাপড়া করেছি, সেখানে বড় বড়, এমনকি এই যে ক্যামব্রিজ অক্সফোর্ডেও যখন নিয়োগ হয় সেখানেও কিন্তু এই কোন ঘরানার এই বিষয়টা আসে, খোদ আমেরিকাতেও আসে। স্যার এইটা বোধহয় স্যার আমি কথাটা শেষ করি তাহলে। আমি এই কথাটা আমি একটু দ্বিমত পোষণ করতে চাই, কারণ আমিও ইংল্যান্ডে পড়াশোনা করেছি। আমি কোনোদিন দেখি নাই যে লেবার দলের বা কনজারভেটিভ দলের অনুসারী বলে শিক্ষক প্রেসিডেন্ট হচ্ছেন কেউ, এরকম আমি দেখি নাই। আমি বলি আছে এই যে বিষয়গুলো এরকম এক্সপোজ না, কিন্তু যখন আপনি তার একটি রাজনৈতিক পরিচয় থাকে, তিনি লেবারের সমর্থক হতে পারেন। আপনি দেখেন যখন অমর্ত্য সেন ওখান থেকে তার পদ যে মাস্টারমশাই, সে উনি পদটা ছেড়ে যখন হার্ভার্ডে গেলেন, আমি তখন খুব ক্লোজলি অনলাইনে আমি দেখেছি সে নিয়ম প্রক্রিয়া, কারা প্রার্থী, সেই সব বিষয়গুলো কিন্তু একদম আসে না তা না। স্যার মাস্টার অফ ট্রিনিটি কলেজের ঘটনা কিন্তু একটু ডিফারেন্ট। কেমব্রিজের মাস্টার অফ ট্রিনিটি কলেজের যে নিয়োগ দেওয়া হয় সেটার প্রক্রিয়াও ডিফারেন্ট, সেটার সাথে কিন্তু রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি আসি এই জন্য যে ইংল্যান্ডেও আমি একটা স্টুডেন্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড ছিলাম, বা নানাভাবে কিন্তু তাদের কাঠামোতে আমি কাজ করেছি, বা আমেরিকাতে, ভারতে। কিন্তু অসুবিধা হলো এইখানে মতাদর্শের সাথে কোনো অসুবিধা নাই, সেটি হতেই পারে, কিন্তু নিয়োগের যে ক্রাইটেরিয়া সেটি নিশ্চয়ই হবে একজন একাডেমিক জায়গায় তার একাডেমিক এক্সেলেন্স কিভাবে আছে, তার লিডারশিপ কোয়ালিটি কিভাবে আছে, তার এক্সপোজার ন্যাশনালি ইন্টারন্যাশনালি এই যে একাডেমিক ইনস্টিটিউশনগুলোর সাথে তার একাডেমিক এক্সপোজার কতটুকু আছে, সেই প্রাধান্যটা সেই জায়গায় থাকা উচিত। আমার কথাটা ওই জায়গায় যে আপনি একটা রং হলে আপনি হতে পারবেন না সেটা না, কিন্তু ওইটাই যদি ভিত্তি হয় সেটি হলো প্রবলেম। আমাদের অনেক ক্ষেত্রে এই আমরা এখন বললেই তো স্যার বলবেন যে আবার সেখানে চলে যাওয়া, এই দেশের যে টোটাল যে অপসংস্কৃতি রাজনীতিতে, পেশাগত জায়গায়, নানা জায়গায়, সেটি কিন্তু আমাদের স্বাধীন বাংলাদেশে ৭৫-এর পরই শুরু হয়েছে। এবং দুর্ভাগ্য হলো যে এই জায়গাগুলো আমরা যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করলাম ছাত্র শিক্ষকরা মিলে, সেখানে গণতন্ত্রের চর্চা আরও বন্ধ হয়ে গেল। যখন আমরা দেখছি যে ভিসির প্যানেলের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ হয়েছে, তখন কিন্তু মনে করেন জিয়াউর রহমানই, মরহুম জিয়াউর রহমান কিন্তু অন্য মতদর্শের লোককেও উপাচার্য দিতে বাধ্য হয়েছেন, কারণ ৩ জনের প্যানেল থেকে একজনকে দিতে হবে। কিন্তু এটি গণতন্ত্র চর্চা যখন শুরু হলো, তখন দেখলাম যে সেই চর্চাটাই ক্রমান্বয়ে এটি কিন্তু বন্ধ হয়ে গেল। কেন স্যার এটা কেন হয়েছে সেটি আমরা অবশ্যই কেন আছে, আমি আসি কেনর জায়গা আগে, তারপর ছাত্রদের জায়গাটা যদি আসেন, আপনি জানেন যে আমি মনে করি বা এটি হচ্ছে সত্য যে ছাত্রদের যে অ্যাক্টিভিটিস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার জন্য, তার নেতৃত্ব গঠনের জন্য, তার মনন মানসিকতা, তার চেতনা, এটা বিল্ড আপ করার জন্য এটি সারা পৃথিবীতে একটা আলাদা ভ্যালু দেওয়া হয়। যে কোনো কর্মক্ষেত্রে আপনাকে কাজ পাওয়ার জন্য ইউকেতে আমি দেখেছি যে আপনার এই ধরনের অ্যাক্টিভিটিস আছে কিনা, সেটা একটা বিরাট ধরনের প্লাস পয়েন্ট। কিন্তু আপনি দেখেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার পরে ডাকসু নির্বাচন হচ্ছে না, তাহলে কি হচ্ছে? ছাত্ররা তার মধ্যে দিয়ে যে মেধাবী ছাত্রদের সামনে আসা, ছাত্রদের কাছাকাছি যারা যারা শিক্ষা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিতে পারে সুস্থ ধারায়, তারা কিন্তু আর আসতে পারছে না। দলীয় পরিচয়ে তারা বিভিন্ন হলে হলে বিকল্প ছাত্র সংসদ করেছে, এবং এটি ৯১ পরে এই ধারাটি বিএনপি যখন ক্ষমতা এসেছিল তারাই কিন্তু এটি শুরু করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তার মধ্য থেকে বেরিয়ে এসে সুস্থ ধারাকে চর্চা করতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আপনাকে দুর্ভাগ্য কেন বলছেন? বিএনপি যে ধারা শিখিয়ে গিয়েছে, সেই ধারা সাংঘাতিকভাবে অনুসরণ করা হয়েছে, তার চেয়ে বেশি করা হয়েছে। আপনারা তো কৃতিত্ব দাবি করতে পারেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার শুনবো স্যার আপনাকে। ফিরলাম আজকের বাংলাদেশে। আমি প্রফেসর ইয়াহিয়ার কাছে যাচ্ছি শুধু এই ৪০ সেকেন্ডের জন্য, যে প্রফেসর ওয়াহিদুজ্জামান যেগুলি বলছিলেন সেই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা প্রফেসর ইয়াহিয়া? আমি অত্যন্ত সংক্ষেপে বলছি যে এই দলীয় লেজুর বৃত্তি ভিত্তিক শিক্ষক এবং ছাত্র রাজনীতি আমাদের উচ্চশিক্ষাঙ্গনের যে ভয়াবহ ক্ষতি করছে, এই কারণেই আজ বিশ্বব্যাপী যে বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং হয়, সেই র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে খুঁজতে গেলে শক্তিশালী দূরবীনের প্রয়োজন হয়। আমরা খুঁজে পাচ্ছি না, কারণ একাডেমিক এনভায়রনমেন্ট যদি নষ্ট হয়ে যায়, আমি আমার স্নেহাস্পদ ছাত্রছাত্রীরা যে রাজনীতি করছে,
ন্যাশনাল ক্রাইসিসে তারা যখন রাজনীতি করেছে আমি তাকে স্যালুট করি, কিন্তু স্বাভাবিক সময়ে এখন তারা রাজনীতির নামে যা করছে তা আমি রাজনীতি মনে করছি না। আপনি আমাকে একটা উদাহরণ দেন, বাংলাদেশের কোন বড় বিশ্ববিদ্যালয়ের বড় ক্যাম্পাসে কোন কন্ট্রাক্টর সাহেব একটা বড় কনস্ট্রাকশন করতে পারছেন বা পেরেছেন ছাত্র রাজনীতি যারা করছে তাদেরকে চাঁদা না দিয়ে? তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করব। প্রফেসর ইয়াহিয়া আপনাকে অনেক ধন্যবাদ। এই স্বাভাবিক সময়ে রাজনীতি নেই, একটা জিনিস আমি বলছিলাম না তখন, আমার মনে হয় স্যারও একমত হবেন, এই যে শিক্ষক রাজনীতির সাথে ছাত্রদের জড়ানো, আমার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত, আমরা অন্যগুলো আমি এইভাবে নেব না, তো অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখনো সেই জায়গাটি রক্ষা করতে পেরেছি যে ছাত্রদের আমরা আমাদের সাথে কখনো জড়াই নেই। কি বলেন স্যার? স্যার আমি এই বিষয়ে আপনার সাথে বিনয়ের সাথে আমি দ্বিমত পোষণ করতে চাই এই করে, কারণ হচ্ছে যে আমি 1998 সাল থেকে মাঠের রিপোর্টার। অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আমার দরকার হতো, আমি টেলিফোন করলে ছাত্র রাজনীতি করেন বা ছাত্র রাজনীতির ওই সময় যিনি সভাপতি তিনি টেলিফোনটি ধরতেন, বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যক্তিগত ফোন। আমি জানি না এটা চেঞ্জ হয়েছে কিনা, আমি জানি না, কিন্তু সেই সময় আমি কিন্তু এটা দেখেছি অনেক ভাবে, এবং তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে। আমি 98 সালের কথা বলছি। স্যার যদি কিছু বলেন, যেটি হচ্ছে যে এই স্বাভাবিক সময়ে শিক্ষক অনেকে বলে 75 পরে খারাপ হয়েছে, অদ্ভুত, তার কি বলতে পারে? আমি তো জানি সবকিছু কি হয়েছিল আগে। 73-তে ইলেকশন, ডাকসু ইলেকশন ছিল, আমি ছিলাম হলে, সূর্যসেন হলে। এখন যে আমাদের অ্যাম্বাসেডার হুমায়ুন উনি কিন্তু সেখানে ছাত্র ছিল। ব্যালট কে হাইজেক করেছে ওই সময়, ওইখান থেকে নিয়ে ছিনিয়ে নিয়েছে সবকিছু, ওইখানে জাসুজিত ছিল সব, আমি জানি কাউন্ট করার সময় আর কি কত লোক মারা হয়েছে ওই সময়। অটোক্রেসি এখন যে খারাপ ছিল একই রকম খারাপ ছিল, কিন্তু আরো খারাপ বলতে পারেন ছিল, সেটাই সেটা দুঃখের। লোকের আমরা ভুলে যাই কিভাবে আগে যে স্বর্গরাজ্য ছিল সে সময় এত সুন্দর ছিল, এটা জিয়া আসার পর সব খারাপ হয়ে গেছে, এটা তো ঠিক না। উই মাস্ট ফেস রিয়ালিটি, আগে কি ছিল এখন কি আছে জানা উচিত। যার মানে কি স্যার আমরা এরকম একটা উপসংহারে আসতে পারি যে ক্রমান্বয়ে খারাপ হয়েছে? না, আরো খারাপ ছিল, অবশ্যই খারাপ, মানে আগে খারাপ ছিল পরে ভালো হয়েছে? না, ভালো হয় নাই, খারাপ তো আছে, মানে ক্রমান্বয়ে খারাপ হয়েছে। না এখন তো মানে অবশ্যই এই সরকার সময় আমার আশা ছিল স্বাভাবিকভাবে 11 পরে যারা আসবে। না স্যার, আপনি যেহেতু 73 সালে কথা বলেন, 73 সালের তুলনায় কি 76 সালে এসে আরো খারাপ হয়েছে না ভালো হয়েছে? 76 সালে খারাপ হয়নি, ডেফিনেটলি খারাপ হয়নি, ভালো হয়েছে, ডেফিনেটলি খারাপ তো হয়নি, ডেফিনেটলি খারাপ হয়নি আমি মনে করি। কেন আপনি এক্সাম্পল নিয়ে নেন, আপনার মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করা হয়েছে পরে, তাই না? আগে তো ছিল না, তাই সেটা মাল্টি পার্টি ডেমোক্রেসি এটা হলো স্যার শেষ করুক, আপনি করা হয়েছে। আগে ছিল ওয়ান পার্টি, তারপরে যে লোক মারা হয়েছে, যেরকম লোক এখন জাসদ যারা আছে, এখন যারা শরিক দলে আছে তাদের অনেকে মারা হয়েছে সেই সময়, তাই না? অনেকগুলি কাউন্টার হয়েছে, অনেক কিছু ছিল কিন্তু আগে, এগুলো তো অনেক কিছু স্টেবিলাইজ করা হয়েছে সেখানে পরে এসে। এবং স্যার আপনি বলতে চেয়েছিলেন? না, আমি বলছি যে এটা আমরা সবাই জানি যে সেই সময় একটা হলো স্বাধীনোত্তর বাংলাদেশের রাজনীতি, এবং সেটি একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছিল, এবং 1975 সালে সব দল নিয়ে, সব মতকে নিয়ে, সবাইকে নিয়ে, শুধু দল না, দল মতের বাইরে যারা রাজনীতির বাইরে সরকারের নানা কর্মকাণ্ডে যারা ছিল, এমনকি প্রজাতন্ত্রের সকলকে নিয়ে একটি জাতীয় প্ল্যাটফর্ম করা হয়েছিল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নাম দিয়ে, এবং দেশটাকে যাতে ঐক্যবদ্ধভাবে নানা যে সাপোর্টেস সেই জায়গাগুলো থেকে রক্ষা করে, আন্তর্জাতিক যে নানা শত্রু আমাদের সেই সময় নানাভাবে বাংলাদেশকে বিপর্যস্ত করতে চেয়েছে, সেই জায়গায় উত্তরণের জন্য আমরা সেই ঘটনা জানি, আমি বেশি দূরে যেতে চাই না। এবং 75-এর পরে যেটি হয়েছে, সামরিক ছাউনির ভিতর থেকে এসে গণতন্ত্র বা বহুদলের নামে মূলত এক ধরনের প্রেসক্রাইব মিলিটারি ডেমোক্রেসি এখানে করা হয়েছিল, এবং সেই মিলিটারি ডেমোক্রেসির অধীনে এই যে গুপ্ত হত্যা থেকে শুরু করে সারা দেশের উপরে এবং ছাত্রদের হাতে, আমরা সেটি জানি। এবং সেই সময় ছাত্র নাম নয় আমি যদি বলি যে তারা কিন্তু সেই পত্রিকাও লিখেছিল। আপনার ওই কথাতে একটু থাকতেন যে শিক্ষক রাজনীতিটা কিভাবে ক্রমান্বয়ে কলুষিত হলো বা কলুষিত থেকে গেল এই এতদিন আমাদের গণতন্ত্র রাজনীতি, কিন্তু স্যারও স্বীকার করবেন যে সেটি স্বাধীনতার পরে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের শিক্ষকরা জীবন দিয়েছে। আজকে 73-এর যে আদেশ, সেটি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আন্দোলন, মুক্তিযুদ্ধ, আমাদের সংবিধান তার মতোই একটি জিনিস। আমরা এই আন্দোলনের ধারাবাহিকতা, কারণ 1920 সালে আমাদেরকে সংক্ষিপ্ত করতে হবে, তাহলে স্যার আপনি বলতে চাচ্ছেন আমি 73-এর যে আদেশটি সেটা কিন্তু শিক্ষকরা আন্দোলন দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে প্রতিষ্ঠা করেছে, এবং আমাদের আমরা জানি যে আমাদের যে বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন তারা একটা বিরাট অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এবং তার পরবর্তীতে 75-এর পরেও প্রত্যেকটা ক্রাইসিসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা আশা করব যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। স্যার আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।